আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমরা প্রতিদিন যা কিছু ব্যবহার করি বা কিনি তার পেছনে ঠিক কী পরিমাণ বিশাল একটা নেটওয়ার্ক কাজ করে? মানে এই মুহূর্তে হাতে থাকা ফোনটা থেকে শুরু করে সকালের নাস্তা পর্যন্ত সবকিছুর পেছনেই কিন্তু একটা লম্বা গল্প আছে। আজ আমরা ঠিক সেই সিস্টেমটাকেই সহজ করে বোঝার চেষ্টা করব, যা আমাদের এই আধুনিক বিশ্বকে একরকম সচল রেখেছে। চলুন কমার্সের এই জগতের গভীরে ডুব দেয়া যাক। কমার্স শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? দোকান, বাজার, মানে সোজাসাপটা কেনাবেচা। কিন্তু ব্যাপারটা আসলে এর চেয়ে অনেক অনেক বড়। আপনি কি জানেন আপনার কেনা প্রায় প্রতিটি জিনিসের পেছনে একটা আস্ত আন্তর্জাতিক অভিযান লুকিয়ে আছে? এটা অনেকটা একটা রহস্যের জট খোলার মতো, যার শুরুটা হয় আমাদের খুব সাধারণ একটা কাজ দিয়ে। ভাবুন তো একবার, সকালের ওই 1 কাপ গরম কফি। খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু ওই কফির দানাটা হয়তো লাতিন আমেরিকার কোনো পাহাড় থেকে এসছে, তারপর জাহাজে করে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়েছে, একটা ফ্যাক্টরিতে রোস্ট হয়েছে, তারপর সুন্দর প্যাকেজিং হয়ে আপনার কাছের ক্যাফেতে পৌঁছেছে। এই যে পুরো যাত্রাটা, এটাই হলো কমার্স। ওই যে কফির লম্বা সফরের কথা বললাম, তার ফর্মাল সংজ্ঞাই হলো এটা। কমার্স কিন্তু শুধু একটা কেনাবেচার মুহূর্ত নয়, এটা হলো ট্রেড, ফিনান্স আর ম্যানেজমেন্ট, এই সব কিছু মিলিয়ে তৈরি হওয়া একটা কমপ্লিট ইকোসিস্টেম। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? কমার্স কোনো একটা একক ঘটনা না, বরং এটা একটা লম্বা প্রক্রিয়া, অনেকটা একটা রিলে রেসের মতো, যেখানে কোনো একটা পণ্য বা পরিষেবা অনেকগুলো ধাপ পেরিয়ে উৎপাদকের কাছ থেকে শেষ পর্যন্ত আমাদের মানে ভোক্তার হাতে এসে পৌঁছায়। আর এই বিশাল রেসটা ঠিকঠাকভাবে চালানোর জন্য তো একটা কন্ট্রোল রুম বা ইঞ্জিন রুম লাগবেই, তাই না? কমার্সকে যদি আমরা একটা শক্তিশালী ইঞ্জিন হিসাবে ভাবি, তাহলে ট্রেড বা বাণিজ্য হল সেই ইঞ্জিনের মূল চালিকা শক্তি, মানে পিস্টন, যা পুরো সিস্টেমটাকে গতি দেয়। কিন্তু একটা ইঞ্জিন তো আর একা একা চলতে পারে না, তার জন্য আরও অনেক পার্টস আর সাপোর্টের দরকার হয়। খুব সহজ ভাষায় বললে ট্রেড মানে হলো মালিকানা বদল। ধরুন দোকান থেকে যখন চাল ডাল কেনা হয়, তখন পণ্যের মালিকানা দোকানদারের কাছ থেকে ক্রেতার কাছে চলে আসে। কমার্স নামক এই বিশাল যন্ত্রের একদম কেন্দ্রে থাকা হার্টবিটই হলো এই ট্রেড। তো এই ট্রেড আবার দুই রকমের হতে পারে। যখন দেশের ভেতরেই, যেমন ধরুন ঢাকার সাথে চট্টগ্রামের ব্যবসা হয়, সেটা হলো অভ্যন্তরীণ ট্রেড। আর যখন লেনদেনটা দেশের সীমানা পেরিয়ে যায়, যেমন বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি করা বা বিদেশ থেকে ফোন আমদানি করা, তখন সেটাকে আমরা বলি বাহ্যিক ট্রেড। আচ্ছা, ট্রেড কি তা তো বোঝা গেল, কিন্তু ভাবুন তো, উৎপাদক আর ভোক্তার মধ্যে তো অনেক দূরত্ব থাকে। ভৌগোলিক দূরত্ব, সময়ের দূরত্ব, তথ্যের দূরত্ব। এই বাধাগুলো দূর না করলে ট্রেডটা মসৃণভাবে চলবে কি করে? চলুন দেখি এই বাধাগুলো কি, আর সেগুলোর স্মার্ট সমাধানগুলোই বা কী। দেখুন, প্রত্যেকটা বাধার জন্য একটা করে স্মার্ট সলিউশন আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য নিতে কি লাগে? ট্রান্সপোর্ট। আবার ফসল ওঠার সাথে সাথেই তো সব বিক্রি হয় না, তাই সময়ের বাধা দূর করতে লাগে ওয়্যারহাউস বা গুদাম। পথে দুর্ঘটনা বা ক্ষতির ঝুঁকি কমানোর জন্য আছে ইন্স্যুরেন্স। টাকার লেনদেন সহজ করতে হাজির ব্যাংক। মানুষ পণ্যটা সম্পর্কে জানবে কিভাবে, তার জন্য আছে বিজ্ঞাপন। আর উৎপাদকের পক্ষে তো সবার কাছে পৌঁছানো সম্ভব না, তাই আছেন মিডলম্যান বা মধ্যস্থতাকারীরা। এই সবগুলোকে একসাথে বলা হয় ট্রেডের সহায়ক। তো এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে মূলত তিনটা বড় পিলারের উপর। চলুন প্রথমটা দেখি। প্রথম পিলারটা হলো অ্যাকাউন্টিং। যে কোনো খেলার যেমন একটা স্কোরবোর্ড থাকে, ব্যবসার স্কোরবোর্ড হলো অ্যাকাউন্টিং। এটাই লাভ লোকসান আর আর্থিক অবস্থার একদম নিখুঁত হিসাব রাখে। একটা দারুণ কথা আছে, অ্যাকাউন্টিং হলো ব্যবসার ভাষা, আর কথাটা একদম সত্যি। কারণ অ্যাকাউন্টিংয়ের মাধ্যমেই একটা ব্যবসা তার পারফরম্যান্স সম্পর্কে বিনিয়োগকারী, ব্যাংক বা সরকারকে জানাতে পারে। এটা ছাড়া তো একটা কোম্পানি নিজেই বুঝতে পারবে না যে সে লাভ করছে নাকি লোকসান। আর এই ভাষার মূল ব্যাকরণ হল এই সমীকরণটা। ভাবুন, এটা একটা দাঁড়িপাল্লা। এর এক পাশে থাকে ব্যবসার মোট সম্পদ বা অ্যাসেটস, আর অন্য পাশে থাকে সেই সম্পদটা কেনার টাকা কোত্থেকে এলো। হয় সেটা বাইরের দেনা বা লায়াবিলিটিস, অথবা মালিকের নিজের বিনিয়োগ বা ইকুইটি। এই দুটো দিক সবসময় সমান হতেই হবে। এই ব্যালেন্স শিট হল ব্যবসার একটা ফিনান্সিয়াল স্ন্যাপশট বা ছবির মতো। দেখুন, বাম দিকে কোম্পানির নিজের জিনিসগুলো, যেমন ক্যাশ টাকা বা মেশিনপত্র। আর ডান দিকে দেখানো হয় ওই জিনিসগুলো কেনার টাকা কোত্থেকে এসছে, ব্যাংক লোন থেকে নাকি মালিকের নিজের পকেট থেকে। আচ্ছা, স্কোরবোর্ড তো বুঝলাম, কিন্তু খেলাটা জেতার জন্য তো একটা ভালো গেম প্ল্যানও লাগে, তাই না? সেটাই হলো আমাদের দ্বিতীয় পিলার, বিজনেস স্টাডিজ। এটাই আমাদের শেখায় কিভাবে একটা আইডিয়াকে সফল আর লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়। ব্যবসা কিন্তু নানা ধরনের হতে পারে।
যেমন পাড়ার মুদি দোকানটা হলো একক মালিকানা, যেখানে লাভ লোকসান সবটাই একজনের। কয়েকজন বন্ধু মিলে একটা স্টার্টআপ দিলে সেটা হয়ে যায় অংশীদারি ব্যবসা। আর বড় বড় কোম্পানিগুলো যাদের শেয়ার কেনাবেচা হয় সেগুলো হলো কর্পোরেশন। এখানে মালিকের দায় সীমিত থাকে, মানে কোম্পানি দেনায় পড়লে মালিকের ব্যক্তিগত সম্পত্তি সাধারণত সুরক্ষিত থাকে। আর ব্যবসা ছোট হোক বা বড়, তাকে ভালোভাবে চালাতে এই 5টা কাজ কিন্তু করতেই হয়। লক্ষ্য ঠিক করা বা প্ল্যানিং থেকে শুরু করে সঠিক টিম বানানো, তাদের গাইড করা এবং সবশেষে পারফরম্যান্স যাচাই করা, এই পুরো চক্রটাই হলো ম্যানেজমেন্ট। এবার আসি আমাদের শেষ স্তম্ভে, অর্থনীতি। ভাবুন, স্কোরবোর্ড আছে, গেম প্ল্যানও আছে, কিন্তু খেলাটা তো একটা মাঠে হয়, তাই না? সেই মাঠটাই হলো আমাদের তৃতীয় আর শেষ পিলার, অর্থনীতি। মাঠের অবস্থা, আবহাওয়া এসব না বুঝলে তো আর ভালো খেলা সম্ভব না। অর্থনীতির মূল কথাই হলো আমাদের চাওয়া অসীম, কিন্তু আমাদের সম্পদ সীমিত। এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য আনার জন্য আমরা প্রতিদিন যে ছোট বড় সিদ্ধান্ত নেই, সেটাই কিন্তু অর্থনীতির মূল আলোচ্য বিষয়। অর্থনীতিকে আমরা দুইভাবে দেখতে পারি। যখন আমরা একটা গাছকে কাছ থেকে দেখি, যেমন একজন ক্রেতার সিদ্ধান্ত বা একটা কোম্পানির লাভ লোকসান, সেটা হলো মাইক্রো ইকোনমিক্স। আর যখন আমরা পুরো জঙ্গলটাকে দেখি, যেমন একটা দেশের জিডিপি, মুদ্রাস্ফীতি বা বেকারত্বের হার, সেটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। যে কোনো বাজারের দাম ঠিক হয় একটা অদৃশ্য দড়ি টানাটানির মতো করে। এই দড়ির এক পাশে আছে ক্রেতার চাহিদা আর অন্য পাশে আছে বিক্রেতার যোগান। সাধারণত দাম বাড়লে চাহিদা কমে, কিন্তু যোগান বাড়ে। এই দুই শক্তি যেখানে এসে মিলে যায়, ঠিক সেখানেই বাজারের দামটা নির্ধারিত হয়। চলুন একদম শুরুতে ফিরে যাই। মনে আছে আমাদের সেই 1 কাপ কফির গল্প? এতক্ষণ ধরে আমরা যে জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তার সবই কিন্তু ওই 1 কাপ কফির মধ্যে সুন্দরভাবে লুকিয়ে আছে। ওই কফির দাম কত হবে সেটা ঠিক হয়েছে চাহিদা আর যোগানের অর্থনৈতিক নীতি দিয়ে। কফি শপটা কিভাবে চলবে তার স্ট্র্যাটেজি এসেছে বিজনেস স্টাডিজ থেকে। আর প্রতিদিনের বিক্রি আর খরচের নিখুঁত হিসাবটা রেখেছে অ্যাকাউন্টিং। বুঝলেন তো, 3টি স্তম্ভ মিলেই ওই 1 কাপ কফিকে আমাদের হাতে পৌঁছানো সম্ভব করেছে। সুতরাং পরের বার যখন কিছু কেনা হবে, তখন শুধু পণ্যটাকেই দেখবেন না, এর পেছনের বিশাল কর্মযোগ্যটাকেও একবার কল্পনা করার চেষ্টা করবেন। কারণ এখন থেকে আপনি শুধু একজন সাধারণ ক্রেতা নন, আপনি এই সিস্টেমের একজন বিশ্লেষকও বটে।